আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ২ থেকে ৩ মাস আগেই ঢাকায় হত্যার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেবার ব্যর্থ হয়ে কৌশলে কলকাতায় নিয়ে তাকে হত্যা করা হয়। এবারে জানাবো গত ১০ বছরে দেশে ১ লাখ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ বেড়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটির দাবি ২০১১-১২ অর্থ বছরে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪২,২২৫ কোটি। গত ১০ বছরে তা বেড়ে ১,৪৫,০৬৩ কোটি টাকা হয়েছে। জানাবো সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্ত করতে ভারত পুলিশের একটি স্পেশাল টিম ঢাকায় আসছে বলে জানা গেছে। এদিকে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের। জানিয়ে দেব অত্যাধিক রাসেল ভাইপারের উপস্থিতির পেছনে রহস্য কি। রাসেল ভাইপার ভয়ঙ্কর এক বিষধর সাপ। ১ দশক আগেও সাপটির অস্তিত্ব সম্পর্কে খুব বেশি শোনা যায়নি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশের নানা অঞ্চলে এটি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে পদ্মা যমুনা নদীর তীর এবং তার অববাহিকায়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতারা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দেন। বুধবার ইউরোপের ৩ দেশ নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার ঘোষণার প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঢাকায় ব্যর্থ হয়ে কলকাতায় এমপি আনারকে হত্যা, দাবি ডিবির। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ২ থেকে ৩ মাস আগে ঢাকায় হত্যার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে কৌশলে কলকাতায় নিয়ে তাকে হত্যা করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনা রশিদ। তিনি বলেন, কলকাতায় এমপি আনারকে হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড্ডি এবং মাংস আলাদা করা হয়। এরপর হলুদ মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের করা হয়েছে। তবে কোথায় মরদেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। হারুন বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা হয় ২ থেকে ৩ মাস আগে। তারা পরিকল্পনা করেছিল ঢাকায় হত্যা করবে, কিন্তু বাংলাদেশের পুলিশের নজরদারি এবং ঢাকায় হত্যাকাণ্ডের পরে সব হত্যার কুলো পুলিশ বের করে নেবে বলেই হত্যাকারীরা কলকাতায় ঘটনা ঘটিয়েছে। বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না ভেবে তারা কলকাতায় বেছে নেয়। তবে তারা এই হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকতে পারেনি। আমরা ৩ জনকে গ্রেপ্তার করেছি, আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। গত ১০ বছরে দেশে খেলাপি ঋণ বেড়েছে ১ লাখ কোটি টাকা। গত ১০ বছরে দেশে ১ লাখ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ বেড়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির দাবি ২০১১-১২ অর্থ বছরে চতুর্থ প্রান্তিক খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪২,২৭৫ কোটি। গত ১০ বছরে তা বেড়ে ১,৪৫,০৬৩ কোটি টাকা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর হোটেল লেকশোর সিপিডি আয়োজিত বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের জন্য সামনে কি আছে শীর্ষক এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। এটি উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ফাহমিদা খাতুন বলেন, সরাসরি খেলাপি ঋণে পরিণত হয়েছে ১,৪৫,৪৩৩ কোটি টাকা। এর বাইরে রাইট অফ বা অবলোকন, পুনঃতফসিল সহ মন্দ ঋণের পরিমাণ ৩,৭৭,৯২২ কোটি টাকা। এছাড়া অর্থ ঋণ আদালতে ৭২,৫৪৩টি মামলার বিপরীতে ১,৭৮,২৭৭ কোটি টাকা আটকে আছে। সব মিলিয়ে দুর্দশাগ্রস্ত ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ৫,৫৬,১৯৯ কোটি টাকা, যার বড় অংশই ফেরত আসবে না। তিনি বলেন, ব্যাংকে মধ্যবিত্ত মানুষের জমা অর্থ কমছে। ব্যাংকের সুশাসনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণের স্বাধীনতা না থাকায় এ নেতিবাচক অবস্থা সৃষ্টি হয়েছে। ব্যাংক খাতে তথ্য সরবরাহ বড় ধরনের অভাব রয়েছে। বিভিন্ন গোষ্ঠীর যোগসাজশে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা তৈরি হয়েছে তার শিকার হচ্ছে সাধারণ মানুষ। আর প্রাতিষ্ঠানিক দুর্বলতার জন্যই তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংকগুলো। দেশে ক্রোনি ক্যাপিটালিজমের মাধ্যমে অভিজাত ব্যক্তিরা তাদের লক্ষ্য পূরণে ব্যাংকগুলোকে বাহন হিসেবে ব্যবহার করে বলে উল্লেখ করেন ডক্টর ফাহমিদা। তার মতে, আদালতে নিষেধাজ্ঞা সহ ঋণ এবং পুনঃতফসিলকৃত ঋণ ধরা হলে খেলাপির প্রকৃত পরিমাণ আরও বেশি হবে। ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়মের কারণে মানুষ এখন ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন।
এমপি আনার হত্যা, ঢাকায় আসছে ভারতের স্পেশাল টিম। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তদন্ত করতে ভারত পুলিশের একটি স্পেশাল টিম ঢাকায় আসছে বলে জানা গেছে। বৃহস্পতিবার তাদের ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগও। ইতিমধ্যে তারা মূল হোতা সহ কয়েকজনকে আটকও করেছে। ঢাকার তদন্ত কমিটির সূত্র বলছে, শাহিন কিলার আমানুল্লাহকে নিয়ে কলকাতায় যান গত 30 এপ্রিল। সংসদ সদস্য আনার হত্যার ছক কষেন ওই ফ্ল্যাটে বসেই। এরপর সেখান থেকে 10 মে দেশে ফেরেন শাহিন। তখন ওই ফ্ল্যাটে অবস্থান করেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান। মূল কিলার আমানুল্লাহ, জেহাদ, সিয়াম, মুস্তাফিজ এবং ফয়সাল শাহিনের ভাড়া করা ফ্ল্যাটে অবস্থান করেন। 13 মে রাতে হত্যা মিশন বাস্তবায়ন করে আমানুল্লাহ, শিলাস্তি এবং ফয়সাল দেশে ফেরেন। তাদের আটকের পর হত্যা রহস্য উদ্ঘাটন হয়। তাদের কাছে পাওয়া যায় এমপি আনার হত্যার লোমহর্ষক কাহিনী। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ফ্ল্যাটে যাওয়ার পর আনারকে শাহিনের টাকার জন্য চাপ দেন আমানুল্লাহ এবং তার সহযোগীরা। এক পর্যায়ে আনারের গলায় চাপাতি ধরেন আমানুল্লাহ। এ নিয়ে ধস্তাধস্তি হয়। পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, কলকাতার ওই ফ্ল্যাট থেকে সব তথ্য দেশে অবস্থানকারী মূল হোতা শাহিনকে জানানো হয়। হত্যার পর আমানুল্লাহ ঘটনা জানান শাহিনকে। তখন শাহিন লাশ গুম করার নির্দেশ দেন। আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবির ওই কর্মকর্তা বলেন, শাহিন আমানকে নির্দেশ দেয় লাশ গুম করতে। সেই নির্দেশ পেয়ে আমান এমপি আনারের লাশটি কেটে টুকরো টুকরো করেন। এরপর বাইরে থেকে কিনে আনা হয় সাদা পলিথিন, ব্লিচিং পাউডার এবং 2টি বড় সাইজের ট্রলি ব্যাগ। লাশ টুকরো করার পর তা ঢোকানো হয় 2টো ট্রলিতে। লাশের টুকরোগুলো ব্যাগে ঢোকানোর পর বাইরে থেকে আনা ব্লিচিং পাউডার দিয়ে ওই ফ্ল্যাটের মেঝে পরিষ্কার করে ফেলা হয়। সূত্র বলছে, এমপি আনোয়ারুল আজিমকে 13 মে হত্যা করা হলেও তার মরদেহের টুকরো ভর্তি প্রথম ট্রলিটি ওই বাসা থেকে বের করে সরানো হয় পরের দিন 14 মে। পাশের একটি শপিং মলের সামনে দাঁড়ায় কিলার গ্রুপের 2 সদস্য। এরপর কিলার গ্রুপের সদস্য সিয়ামকে ওই ট্রলি তুলে দেওয়া হয়। সিয়াম একটি গাড়িতে উঠে কিছুদূর যাওয়ার পর সেটি নিয়ে নেমে যান। এরপর এই ব্যাগ কোথায় গেছে তার জানতে পারেননি আমানুল্লাহ। আর একটি ব্যাগ ফ্ল্যাটে রেখেই 15 মে আমানুল্লাহ এবং শাহিনের বান্ধবী শিলাস্তি আকাশপথে ঢাকায় চলে আসেন। অন্য ট্রলির ব্যাগটি মুস্তাফিজ, ফয়সাল সহ অন্যরা সরিয়ে ফেলে। ডিবি সূত্র জানিয়েছে, আমানুল্লাহ নেতৃত্বে কিলার গ্রুপের সদস্য মুস্তাফিজ, ফয়সাল এবং জিহাদ, সিয়াম হত্যা মিশনে অংশ নেন। আমানুল্লাহ এবং শিলাস্তি ঢাকায় ফেরার পর 17 মে মুস্তাফিজুর এবং পরের দিন দেশে ফেরেন ফয়সাল। সিয়াম ও জেহাদ অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। তাদের অবস্থান শনাক্তে কাজ চলছে। সূত্র জানায়, আমানুল্লাহ, শাহিন এবং এমপি আনার পূর্ব পরিচিত। তবে আমানুল্লাহ আনারকে হত্যায় বড় অঙ্কের টাকার বিনিময়ে কাজে লাগান শাহিন। চুক্তিবদ্ধ হয়ে আমানুল্লাহ ভাড়া করেন মুস্তাফিজুর এবং ফয়সাল শাহজিহিকে। আর শাহিন আগে থেকেই ভারত এবং জেহাদ সিয়ামকে ভাড়া করে রাখেন। ডিবির অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, আনারের লাশের টুকরোগুলো কোথায় তা জানার চেষ্টা চলছে। এজন্য আমানুল্লাহকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দাবি করেছেন, ফ্ল্যাট থেকে লাশের টুকরো ভর্তি ট্রলি বের করার পর কয়েক ব্যক্তির হাত ঘুরে গুম করা হয়েছে। এ বিষয়ে তিনি জানেন না। অর্থ পাচারের তালিকা প্রকাশের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের। দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। তারা বলেন, দেশের অর্থ বিদেশে পাচারের ফলে দেশে শিল্প কারখানা স্থাপন হচ্ছে না, ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে পাচারকৃত অর্থ দেশে এনে কলকারখানা গড়ে তোলা এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে এক সমাবেশে এসব কথা বলেন নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠা, কর্তৃত্ববাদী দুঃশাসন হটানো, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে কলকারখানা গড়ে তোলা, জ্বালানি, বিদ্যুৎ, নিত্যপণ্য সহ সব মাফিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে এ সমাবেশ হয়। বাম ঐক্যের নেতারা বলেন, বাংলাদেশে 15 বছর ধরে কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে। দেশে আজ গণতন্ত্র নেই, জবাবদিহিতা নেই, মানুষের কথা বলার অধিকার নেই। দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে জ্বালানি, বিদ্যুৎ, নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। ভোটাধিকার হরণকারী এই সরকার রাষ্ট্রীয় বাহিনী এবং ব্যবসায়ী সিন্ডিকেটের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে। তাই তারা জনগণ নয়, অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। এ থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে মাঠে নামতে হবে।